বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, সালাম, গুড আফটারনুন এবং আদাব। আমি প্রথমেই বীর শহীদদের প্রতি আমার সমবেদনা এবং স্যালুট জানাচ্ছি। যারা শহীদ হয়েছেন, নিশ্চয়ই আল্লাহ তাহাদের বেহেশতের সর্বোচ্চ স্থানে প্রবেশ করাবেন। তাই আছে কোরআনে, অন্য সকল ধর্মেও তাই। শহীদদের মূল্য সর্বোচ্চ। যারা দেশের জন্য প্রাণ দেয় তারা মরে না, অমর। তাই আজকে আমি যে কথাটুকু বলবো, প্রথমে জানিয়ে দিচ্ছি যে আমার ফেসবুকও মানুষ দেখতে পাচ্ছে না। এটা বহুত আগে থেকে, তো ইউটিউবের মাধ্যমে বলছি। আর আপনারা পেজ চেষ্টা করবেন। আর হলো আমি আগেও বলেছি যে আমার টুইটার, যেটাকে এখন এক্স বলে, সেটা দুবার, একবার সাসপেন্ডেড, একবার লকড হয়েছে। আমি এবার তখন চেক করে দেখলাম, কিছু কিছু লোক আছে না, কথা বলে যে তাদের অবস্থা কি। এবং বাংলাদেশে এখন কিন্তু কোনো ইন্টারনেট নাই, অর্থাৎ আমাদের যা দেখছে বিদেশি লোকরা দেখছে, তেমন ভিউ হয়তো 20-25 হাজার 30 এরকম হচ্ছে। কিন্তু অন্য যারা কথা বলে, যারা মানে বিভিন্ন প্রোগ্রাম দেয় হাসিনাকে রক্ষার জন্য, তাদের ভিউ যে দেখেন, তাদের এখনও 500, 1000, 1 মিলিয়ন হচ্ছে, 1 মিলিয়ন এগুলো হচ্ছে। কেন? তারা তো বাংলাদেশের ভিউয়ার না। এখনই প্রমাণ হচ্ছে সব। তাদের ভিউয়ার সব ভারতের হিন্দুত্বার হিন্দু। তার মধ্যে যেমন আছে, আপনাদের জানিয়ে রাখি, যারা এখন সেনাবাহিনী এবং জনগণের মধ্যে একটা কনফ্লিক্ট, একটা গন্ডগোল সৃষ্টি করার চেষ্টা করছে, তারা বিভিন্ন মিথ্যা তথ্য দিচ্ছে। আমি একটু পরে আপনাদের দেখাচ্ছি। এবং তাদের একবার প্রোগ্রাম দিল, আমি তাদের কথাই বলছি, নাম বলছি না। তারা একবার প্রোগ্রাম দিল আপনার দ্রব্য ভারতীয় পণ্য বর্জন। এখন পণ্য বর্জন বাদ, ভারত বর্জন এখন পর্যন্ত মুখে বলে না, হয়তো 2-1বার বলেছে, আমি তো এদের ভিডিও দেখি না। হাসিনার পতন, গণ অভ্যুত্থান, হাসিনার পতন, নতুন সংবিধান আজ পর্যন্ত বলেনি। কেননা এরা দেশের স্বাধীনতা চায় না। 2018 আগে পিছনে 2 জন বাংলাদেশ থেকে আসছে, মানে ইম্পর্টেন্ট পার্সন। আমি নাম বলছি না। একজন তো জার্মানিতে, আমরা জানি, DW ডয়েচে ভেলে বাংলা প্রোগ্রাম করে। সে তো স্টেডিয়ামে আমরা জানি দরবেশের লোক। তো রয়ের হয়ে আসছে এখানে, যাতে করে যেহেতু বিদেশে যারা কথা বলছে তাদের কাউন্টারে কথা বলে। এবং তাদের যত গেস্ট দেখবেন, তার DWর গেস্ট হলো ম্যাক্সিমামই হলো ওই বাটপারজীবী, যারা কিনা ভারতের দালাল, ভারত মানে ভারতীয় রডসের দালাল। আর একজন কিভাবে আসছে জানেন? ভারতের হাই কমিশনে ছিল অনেকদিন পালিয়ে, ওখান থেকে ভারত থেকে দিল্লি গেছে, দিল্লির থেকে আসছে ওই জার্মানিরই আর একটি পাশের দেশে। এ হলো সম্পূর্ণ টপ লেভেলের ভারতীয় রডসের এজেন্ট। আপনাদেরকে বলবে, কলেমা পড়বে, ইসলামের পক্ষে বলবে, হাসিনার বিপক্ষে বলবে, গুন্ডা মুজিবের বিপক্ষে বলবে। কেননা না বললে তো আপনারা শুনবেন না। কিন্তু তাদের ভিউয়ার হচ্ছে সব ভারতীয় হিন্দুত্বার হিন্দুরা, মুসলমান নামে, দুজনেরই। এখন চেক করে দেখেন তাদের ভিউ অনেক, অথচ বাংলাদেশে তো এখন কেউ দেখে না। সো এগুলো প্রমাণের বিষয়। আল্লাহ সময় মতো সব প্রমাণ করে দেয়। আর এক বাটপার আছে এখানে। আমি মিস্টার কনক, ডক্টর কনক স্যারের সাথে কথা বলেছি। উনি পরের দিন একটা করে সরি বলেছেন যে ওটা ওনার ঠিক হয়নি। ওই বাটপার গেছে ওই চ্যানেলে, বলছে ভারত থেকে লোক আসে মাথায় গুলি করে করে মারছে। কেন বলেছে? এরা ভারতের পারপাস সার্ভ করে, মানে ভারতীয় রডসের। কি এটা বললে তাহলে গণঅভ্যুত্থানে যারা নেমেছে ছাত্র জনতা, তারা যেন ভয় পায়, এই কাজগুলো করছে। এরাই আবার আর্মির সম্পর্কে বিভিন্ন মিথ্যা তথ্য দিচ্ছে, যাতে করে আর্মি এবং সাধারণ জনগণের মধ্যে, যেটা জীবনেও হয়নি, আর্মি জীবনেও সাধারণ মানুষকে উপরে গুলি করেনি, যাতে করে গুলি করে এবং একটা গন্ডগোল সৃষ্টি হয়। গন্ডগোল সৃষ্টি হলে আর্মির তো বেশি হলে, হাসিনার বা ওয়াকারের হয়তো 5-7 জন, 10-15 জন লোক আছে, তারা হয়তো গুলি করতে পারে। অথবা আমরা জানি এই যে ওর নাম কি যেন,
ছাত্রলীগের গুন্ডাগুলো, তারাও পুলিশেরও ড্রেস পরে, আর্মির ইউনিফর্ম পরে, আবার কি হেফাজতের টুপিও পরে। সো ওরা ওইভাবে করতে পারে। কিন্তু আমার কথা হচ্ছে, আমি আপনাদের ছবিতে দেখাবো যে 2-3টা মেসেজ তারা পাঠিয়েছে যে আর্মি নাকি গুলি করছে, প্রমাণ করার জন্য দেখাচ্ছে। তারপর আর্মি নাকি ওই যে কি বলে ওটাকে, ড্রোনে করে খবর দিয়ে পুলিশকে টার্গেট দেখিয়ে দিচ্ছে। আরে আর্মি ড্রোন উঠেছে শুধু ক্যান্টনমেন্ট এলাকার সিকিউরিটি এবং হাই কমিশন বা এম্বাসি এলাকার সিকিউরিটি দেখার জন্য। আর্মি কি কখনো পুলিশকে টার্গেট দেয় নাকি? শুনেছেন কখনো এগুলো? আর আর্মি কখন 1-2 জন অপারেশন করে না। যারা আর্মি সম্বন্ধে আইডিয়া নাই, আর্মির মিনিমাম ফাইটিং ফোর্স হচ্ছে মিনিমাম একটা সেকশন, অর্থাৎ 11 জন একসাথে করে। আর্মি একা একা টহল করে না, একা একা গুলি করে না। অথবা আপনারা বিভ্রান্ত হবেন না, এগুলো শেয়ারও করবেন না। এগুলো আর্মি এবং জনগণের মধ্যে একটা কনফ্লিক্ট সৃষ্টি করবে, যাতে করে একটা খুনাখুনি হয় এবং এমনকি একটা সিভিল ওয়ার হয়। তো ভারত তো আমাদের আর্মি ধ্বংস করতে চাচ্ছে বহুত আগের থেকে। আপনার 57 জন অফিসার মেরে ফেলেছে, এটা ভারতীয় রডস, তারপরে মইনু আহমেদ, মাদার মাফিয়া শেখ হাসিনা, তারেক সিদ্দিকেরা করেছে। বিডিআর এর সৈনিকরাও করেনি এটা। পরে বিডিআর এর সৈনিকের মধ্যে এটা স্কেলেট করেছে, দ্যাট ইজ ডিফারেন্ট। কিন্তু প্রথম দিকে যারা করেছে তারা ওরা, এবং এইভাবেই ধ্বংস করতে চায় এখনো, যাতে করে আমাদের আর্মি ধ্বংস হয়ে যায়, এটা করছে। তো আমি যেটা বলবো, এরা আবার কোথাও ধ্বংস হয়ে গেলে যাতে হাসিনা বাঁচার জন্য ভারতীয় আর্মির সাহায্য চেতে পারে। ওই যে 145 কনস্টিটিউশন 145-এর ক যে করেছে আপনার 2011-তে 15 অ্যামেন্ডমেন্টে, ওটার মধ্যে কি চুক্তি করেছে এটা সে জানে, আর ভারতীয় গুন্ডা ওই যে ওর নাম কি রডস এবং মোদি এরা জানে, বিশেষ করে ভারতীয় রডসের লোকরা জানে। তো এতে লাভ হবে না। আমি ভারতকে সাবধান করে দিয়েছি, আপনারা সাবধান হয়ে যান, এই ধরনের চিন্তা ভাবনা করবেন না, এই ধরনের রক্তক্ষয়ী যুদ্ধ করবেন না। আপনারা ভুলে গেছেন, আপনারা তো শ্রীলঙ্কায় পাঠিয়েছিলেন 1989-এ, কি মারটা না খেয়ে আসছেন। তখন তো শ্রীলঙ্কার আর্মি ছিল মাত্র 12,000 লোক, 12,000। জনগণ এবং আর্মির মার খেয়ে ভারতীয় আর্মি চলে আসছে। ভারতীয় আর্মি জীবনে কোথাও কোনো যুদ্ধে জয়ী হয়নি। চায়না তাদের 30 স্কোয়ার কিলোমিটার দখল করে আছে, ওইটাই তারা রক্ষা করতে পারছে না। আবার এখানে আসবে, এখানে আসলে বাংলাদেশের জন্য চিরন্তন বন্ধু আমেরিকা, চায়না আসবে প্রয়োজনে। অতএব আপনারা বিভ্রান্ত হবেন না, এরা একটা ধান্দা করছে যাতে হাসিনা ভারতীয় আর্মিকে ডাকতে পারে। এর যেরকম একবার 1975 সনের 3 নভেম্বরে হয়েছিল, ওই যে যারা আপনার বীর বিদ্রোহী যারা ছিল, যে যে বীর 15 আগস্টের যে মহা বিপ্লবের যে হিরোগুলো ছিল, তাদেরকে চলে যেতে হয়েছিল। এরকম জুজুর ভয়। ভারত স্বাধীনই তো হয়েছে চুক্তির মাধ্যমে, যুদ্ধ করে হয়েছে নাকি? যুদ্ধ করে হয়েছে বাংলাদেশ। মুক্তিযুদ্ধরা যুদ্ধ করেছে লুঙ্গি পরে। তো এটা বুঝবেন আপনারা কিন্তু বিভ্রান্ত হবেন না। এই ধান্দা করছে যাতে করে আমাদের আর্মি হচ্ছে তাদের টার্গেট সারা জীবনের। আমি আর্মি ভাইদের বলবো, আপনারা আমাকে কথা দিয়েছিলেন আজিজের সাথে যখন কথা হয়েছে তখন, যে স্যার আপনি যা বলবেন তাই হবে। এই সেনাপ্রধানরা বাংলাদেশে শুধু ইউনিফর্ম পরে, এরা সেনাপ্রধান না, এরা ভারতের রডসের লোক এবং মাফিয়া হাসিনার লোক, মাফিয়া ডন তারেক সিদ্দিকের লোক। তোমরা আমাকে কথা দিয়েছো, কথা রাখবে। আর আমি অকারকে বলবো, ইউ নো মি, তুমি ভুল করো না। আমি আবারও বলছি, ভুল করো না। অন্যায় কখনো পার পায় না, নাথিং গোজ আনপেইড। ইতিহাস তুমি নিশ্চয়ই জানো। সো দেশকে বাঁচাও। যদি তোমাকে ব্যবহার করে জনগণের বিরুদ্ধে, এই যে তোমার কাছে অস্ত্র, এটা জনগণের অস্ত্র, ইউ ফায়ার অন দেম, নট টু কিল বাট টু ইনক্যাপাসিটেট, তাদেরকে আহত করা। প্রয়োজন হলে হাসিনা জনগণের টাকায়, একটা বাংলাদেশের জনগণের টাকায় বাংলাদেশের মানুষকে শেষ করছে, বাংলাদেশকে
ধ্বংস করছে। এজন্য আমি এখন দুইটা ক্লিপ দেখাবো। While thousands have been injured, some critical, schools and colleges have been shut and প্রিয় দেশবাসী, আপনারা দেখতে পেলেন যে কি মিথ্যাচার করে আর্মি যে সেনাবাহিনীকে গুলি করছে দেখাচ্ছে। এখানে দেখুন, খেয়াল করুন, ভিডিওটাতে আছে বিজিবি ড্রেস। আপনাদের চেনা উচিত বিজিবি ড্রেস কোনটা। সে আর্মি অফিসার, ঠিক আছে, কিন্তু সে এখন বিজিবিতে আছে। আর বিজিবিতে আছে মানে হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে, আর্মির অর্ডারে সে কাজ করে না। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, যারা এই বদমাইশিটা করছে, ওই যে 2-3 জনের নাম বললাম, এদের আর বলতে চাই না আমি, তারা যে ভারতীয় এজেন্ট যেগুলো, এরা কিন্তু বলবে আমাদের জয় প্রায় কাছে চলে আসছে, হ্যাঁ, অনেক কিছু বলবে, কিন্তু আসল কাজটা করবে হলো ভারতের পক্ষে, ভারতীয় রসের পক্ষে। তারপরে পাশে দিয়ে দিয়েছে, আমি দেখালাম আপনাদের একটা ছোট্ট ছবি, ওই অফিসারটা বিডিআর ড্রেসে আর ছোট্ট পাসপোর্ট সাইজের ছবি দিয়েছে আর্মির ড্রেসে। বিডিআরে আমিও চাকরি করেছি। বিডিআরে গেলে যেদিন যাবে সেদিনই প্রথম দিন বিডিআরের পোশাক পরে ছবি তুলে, পাসপোর্ট সাইজ ছবি তুলে অফিসে জমা দিতে হয়। তো এ আছে হলো বিজেপিতে, আগে বিডিআর ছিল বিজেপিতে। তো বিজেপির ছবি পাসপোর্ট সাইজ না দিয়ে আর্মির ছবির পাসপোর্ট সাইজ দিছে। তার মানে কি, ডিজিএফআই থেকে বদমাশগুলোর কাছে পাঠিয়েছে, ভারতীয় রসের যে এরা, ডিজিএফআই, শেখ হাসিনা, সব তো একসাথে, যাতে মানুষকে দেখায় যে আর্মি গুলি করছে। আর ও লোকটা যে গুলি করছে, যে বিজেপি ড্রেস পরে, কাকে করছে? আর 2-3 জন লোক আছে শুধু, ট্রেনিংয়েরও হতে পারে। আচ্ছা, ধরে নিলাম মানুষকে গুলি করছে, সে তো বিজেপি ড্রেস পরছে, এগুলো তো আর্মি না, সে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে, সে তো আর্মির আন্ডারে না। আর একটা ছবি দেখিয়েছে যে একটা ছাত্রলীগের কি জানি গুন্ডামি করছিল, আর্মিরা ধরে নিয়ে যাচ্ছে তাকে, একটা ছবি দেখালো। শুনুন, আর প্রত্যেকটা যে আর্মি অফিসার দেখা যাচ্ছে, আর্মি দেখা যাচ্ছে এই গাড়ির মধ্যে, যে ছাত্রলীগের একজনকে ধরে নিয়ে যাচ্ছে, এদের চেহারা দেখেছেন? আর্মি কি এত মোটা হয় সৈনিক? বলেন, এত মোটা হয়? তারপরে যদি হয়েও থাকে, ওই যে শফিউদ্দিন বলেছিল 3 বেলা ভাত খাওয়ার ব্যবস্থা, আজকে তাহলে আর্মির এই অবস্থা। তা আমার কথা হচ্ছে, যদি সে ছাত্রলীগের নেতাকে ধরেও থাকে, এতে আমাদের সন্তুষ্টি হওয়ার কিছু নাই। হাসিনা কালকে দেখাবে যে সাধারণ ছাত্রদেরকে ধরা শুরু করবে। প্রথম ছাত্রলীগেরটা দেখালো, আর তাও এটা আর্মি কিনা জানি না। আর সবচেয়ে বড় কথা, এআই যুগে, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে, ওরা চাইলে আমাকেও দেখাবে ইউনিফর্ম পরে আমি ঢাকাতে গুলি করছি। অর্থাৎ আপনাদের শুধু একটা কথা বলে দিব, আর্মি কখনো জনগণকে গুলি করবে না। আর একটা কথা বলি, আর্মির নিয়ম হচ্ছে যে মিনিমাম ফোর্স, অর্থাৎ আর্মি যদি কোনো অপারেশনে যায়, মিনিমাম ফোর্স হলো 11 জন সোলজার, অর্থাৎ একটা সেকশন বলে, সেকশনের পরে একটা প্লাটুন, বুঝতে পেরেছেন? প্লাটুন বোধহয় 37 জনের, তারপর একটা কোম্পানি, কোথাও 120 জন, কোথাও 125 জন, তারপর একটা ব্যাটালিয়ন 700 থেকে 800 জন, আবার 3টা ব্যাটালিয়ন নিয়ে একটা ব্রিগেড। এগুলো বুঝতে হবে আপনাদেরকে। অতএব আর্মি কখনো একা বা 2 জন নিয়ে অপারেশনে যায় না, এই সিস্টেম নেই। আমি আর এক জায়গায় দেখলাম একজন গুলি করছে, পিছন থেকে ছবি তুলেছে। এগুলো কি চেষ্টা চলছে বুঝতে পারছেন? আর্মি একা অপারেশন করে নাকি? তারপর আরেক জায়গায় মোহাম্মদপুরে গুলি করছে, গুলি তো না, কি একটা বাঁকা মতো গুলি করলো, বা রকেটের মতো, 3 জন হেঁটে যাচ্ছে, মানুষ অনেক দূরে। এগুলো এআই থেকে করা হয়েছে, এআইয়ের মাধ্যমে। আর ছাত্রলীগের লোকের কাছে তো আর্মির ইউনিফর্মই আছে। ওই যে ঘটনাটা বললাম আমি একটু আগে, যে এটা হলো ভারতীয় রডসের একটা চিন্তাধারা, টু ডিস্ট্রয়, যাতে করে আমরা একটা সিভিল ওয়ার হয়, এটা হতে পারে না। তারপরে এখানে আরেকটা ছবি দেখতে পেয়েছেন, যে কতগুলো আর্মি হোক বা ছাত্রলীগের লোক আর্মি ড্রেস পরে আছে, পাশে আবার একজন খাকি ড্রেসও পরে আছে, আবার পাশে 2-4 জন দাঁড়িয়ে আছে। হোয়াট ইজ দিস? এটা হলো যে ডিপ্লয়মেন্টটা দেখাচ্ছে, যে এই ধরনের শুয়ে পজিশন নেয় যুদ্ধের ময়দানে, 1 নম্বর। 2 নম্বর, বা ফায়ারিং রেঞ্জে, আমরা ফায়ারিং প্র্যাকটিস করি যে,
ফায়ারিং রেঞ্জে, তার একটু গ্যাপ গ্যাপ থাকে। এখানে যেটা দেখাচ্ছে, আপনারা বলুন তো, পুলিশ যখন ছত্রভঙ্গ করে মিছিল ছত্রভঙ্গ, পুলিশকে দেখেছেন পজিশন নিতে? না, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে গুলি করে, তারপর ইত্যাদি করে। সেনাবাহিনী শুয়ে আছে, আপনি চিন্তা করে দেখুন। এখন এগুলা ছাত্রলীগের পোলাপানি পড়েছে, বা কোনো অফিসার বা কেউ বলেছে তোমরা একটু শো, একটা ছবি নিই, বা এটা এআই দেওয়া করা হয়েছে। যারা এটা পোস্ট করেছে, প্রিয় দেশবাসী, আপনাদের ভাগ্য ভালো যে একজন ইনফ্যান্ট্রি অফিসার আমি বিদেশে আছি, এগুলো ধরতে পারছি। এভাবে আর্মি কখনো ডিপ্লয় হয় না। আর রাস্তাঘাটে তো প্রশ্নই ওঠে না, রাস্তাঘাটে তো পুলিশই ডিপ্লয় হয় না, আর্মি তো পরের কথা। আপনি দেখেছেন কোনোদিন পুলিশ এরকম ডিপ্লয় হয়ে, অর্থাৎ শুয়ে ডিপ্লয় হয়ে তারপরে ফায়ার করে বা কিছু? পুলিশ দৌড় দেয়, ওরা দৌড়ে আসে, যারা মব করে, তারপর টিয়ার গ্যাস ছড়ে ইত্যাদি ইত্যাদি হয়, পজিশন নেয়। আপনি শুনেছেন কখনো এটা? আর এটা সিভিল ফাংশনে হয় না, কেননা এটা কখনো কোনো কমান্ডার এই ধরনের অর্ডার দিবে না। আমরা তো ইউনাইটেড অফ সিভিল পাওয়ারে চাকরি করেছি। যদি এভাবে পজিশন নেওয়া হয় পিছন থেকে, কেননা শত্রু তো চারিদিকে, শত্রু মানে আমি বলবো এই যারা এইভাবে ডিপ্লয় নেয়, পুলিশের কাছে শত্রু তো সবাই চারিদিকে, জনগণ চারিদিকে, অর্থাৎ মিছিল মিটিংয়ের লোক, গণঅভ্যুত্থানের লোক চারিদিকে। তো একদল সামনে যদি এরকম শুয়ে থাকে, পিছন থেকে এসে তো এদেরকে খাবে। এভাবে আর্মি কখনো ডিপ্লয় হয় না। যারা বোকার মতো এগুলো দিচ্ছেন, ডিজিএফের 2টা টাকা খেয়ে আর ভারতের 2টা টাকা খেয়ে বন্ধ করুন। এমনিতে চুরি বাটপারি করেছেন, ভুয়া মেজর সেজে ধরা পড়েছেন, এখানে বদমাইশি করছেন বসে বসে। জনগণের ভাগ্য ভালো যে আমি একজন সেনাবাহিনীর অফিসার, দেশের বাইরে থেকে কথা বলতে পারছি আর এগুলো ধরতে পারছি। প্রিয় দেশবাসী, হাসিনা কিন্তু আবারও বলছে যে বিএনপি জামাতের লোকরা এই কাজ করছে। সে সব সময়, এটা যে গণঅভ্যুত্থান শুরু হয়েছে, সে যে সমঝোতার জন্য মিটিংয়ে ডাকলো, সে কি বিএনপি জামাতের নেতাদের ডেকেছিল? সে তো ডেকেছিল যে গণঅভ্যুত্থানের ছাত্রদেরকে বা জনগণকে সমঝোতা করার জন্য। তাহলে মানে পাগল হয়ে গেছে, রাজনীতিকরণ করছে সে সে অনেক আগের থেকে। সে বলল না যে 2014 এবং 15-তেও নাকি আগুন সন্ত্রাসী করেছে, তখনও কিন্তু এই হাসিনাই করেছে, বিএনপি জামাত কেউ করেনি। হাসিনাই করে একটা হাজার হাজার মানুষকে গ্রেফতার করা, হত্যা করা, এগুলো করেছে। 21শে আগস্টের ঘটনা, গ্রেনেড হামলা, হাসিনা, রডস এরাই করেছে। নাহলে তাকে যদি গ্রেনেড মানে সে বাঁচে কি করে, এগুলো বুঝতে হবে। তারপরে আপনার বিডিআর হত্যাকাণ্ড তারাই করেছে, এগুলো সব। তারপরে যে 64 ডিস্ট্রিক্টে বোমা হামলা, এই হাসিনা ভারতীয় রডসরা করেছে ক্ষমতায় যাওয়ার জন্য। সে বিএনপি জামাতের সমাজে 64টা ডিস্ট্রিক্টে বোমা হামলা, এরা সন্ত্রাসী করে দোষ দেয় অপরকে, বিকজ তার পিছনে তো একটা বড় সন্ত্রাসী গ্রুপ আছে, ভারতীয় রডস। কিন্তু দুঃখজনক হচ্ছে গণ অভ্যুত্থান দেখেন 2023-এর 28 অক্টোবর শুরু হয়ে গেছে। সাধারণ মানুষ আর যারা বিএনপি, তারা বিএনপি, যতদিন ফখরুল থাকবে তারা বিএনপিতে, তারা জিয়ার সৈনিক, এবং তারা গণ অভ্যুত্থান শুরু করেছে জিয়া ফখরুলকে থাপ্পড় মেরে। তারপরে যাই হোক লোক সংখ্যা কম ছিল, কিন্তু থেমে তো থাকেনি। তারপরে 7 তারিখের তথাকথিত নির্বাচন ফেল করেছে, 2% লোক আসছে। আমি বারবার বলেছি এগুলা। দ্য পয়েন্ট ইজ, এখন অন্য কোন বিরোধী দলের লোক রাজনীতি দলের কথা বলে না, ওই একটা ফখরুল্লাহর দল, তারাই শুধু বলে রাজনীতি দলের কথা। গণ অভ্যুত্থানে কখনো রাজনীতি দল থাকে না। আর হাসিনা তো প্রমাণই করে দিল, বাংলাদেশের সকল রাজনীতি নেতাদের নেতা হলো সে। অতএব কোনো রাজনীতির দল নেই, নেতাগুলা সব হাসিনার অধীনে। কিন্তু সাধারণ জনগণ, তৃণমূলের নেতাকর্মীরা, এরা সবাই গণ অভ্যুত্থানে নেমেছে। এই গণ অভ্যুত্থানে জামাত আছে, বিএনপি আছে, লেফট আছে, রাইট আছে, 17 কোটি সাধারণ মানুষ আছে। অথবা এটা গণ অভ্যুত্থান। তা আমি এমনকি ধর্মীয় নেতা, যারা ধর্মীয় দলের নেতা, ধর্মের নামে যে নেতাগুলো মানে পার্টিগুলো, তার নেতাদেরকে বলতে শুনিনি যে আমাদের এতজন মারা গেছে, আমরা করছি।
তারা গণঅভ্যুত্থানই করছে। কিন্তু ওই যে ফখরুল্লাহর দল, আরে ভাই, আপনাদের কজন আহত হবে, নিহত হবে, স্বাধীন হওয়ার পরে তো আমরা হিসাব নিবই। আপনাদের সম্পূর্ণ সম্মান, ক্রেডিট সবই পাবেন। কোন দলের লোক বেশি মরেছে, কোন দলের লোক বেশি যুদ্ধ করেছে। অন্য লোক তো অন্য জায়গার থেকে আসবে না, সবাই তো বিভিন্ন পার্টির লোক একসাথে যুদ্ধ করছে। ফখরুলের পার্টিকে আমি বলবো বন্ধ করুন এসব বলা। 16 বছর ধরে বলতেছেন আপনারা যে আমাদের বিএনপিকে মারছে, আমাদের বিএনপির লোকদের ধ্বংস করে দিচ্ছে। হচ্ছে এখন গণ অভ্যুত্থান। আপনি চিন্তা করুন ফখরুল সাহেব, আপনি যদি এখন বলেন বিএনপির মঞ্চ থেকে যে সব দল একসাথে হয়ে ঐক্যবদ্ধ হয়ে যুগপতভাবে আমরা সরকারকে টেনে নামাবো, তো 16 বছর ধরে বলছেন। আপনার কথা অন্যান্য পার্টি কেন শুনবে গণ অভ্যুত্থান করার জন্য? তখন তারা বলবে যে ফখরুল বিএনপির কথায় গণ অভ্যুত্থান করছি, সব ক্রেডিট সব বিএনপির। এটা তো এখন মানবে না মানুষ। মানুষ মানবে গণ অভ্যুত্থান যে মঞ্চে যার নেতা একটা লিখিত সংবিধান। ওই যে আপনারা 17 পয়েন্ট না 27 পয়েন্ট দিয়েছেন, যদি মনে করেন ওই সংবিধান, ওইটাই নেতা। মানুষ কোনো নেতা না, বিশ্বাস করা যাবে না। অতএব আর দলের কথা বলবেন না। হাসিনাও বলতেছে, আপনারাও বলতেছেন। কেন? 18 কোটি লোক নেমে গেছে। ডু নট সে এনি ফার্দার। সবাই মিলে যুদ্ধ করছেন, করেন। হাসিনা যেন কোনো পার্টির নাম বলতে পারে না। পার্টির নাম বলে আপনারাও সে একই জবাব দেন, তাতে হাসিনা রাজনীতিকরণ করছে। রাজনীতি তো নেই। গণ অভ্যুত্থানও একটা রাজনীতির অংশ, গণতান্ত্রিক সিস্টেম, মানে গণতান্ত্রিক প্রক্রিয়া। কিন্তু তখন রাজনীতি দল মৃত থাকে, তখন সারা দেশের লোক একসাথে হয়। অতএব এখন পার্টি দুইটা, হাসিনার মাফিয়া গোষ্ঠী, ক্ষুদ্র গোষ্ঠী, আর বাকি 18 কোটি লোক। আর দলীয় কথা বলবেন না। আপনাদের এক নেতাকে বলতে শুনেছি 64টা না 62টা রাজনীতির দল আছে, একসাথে হন। এসব ফাইজলামি বন্ধ করেন। যদি না বোঝেন রাজনীতি, তাহলে প্লিজ ঘুমান, দেশকে বাঁচান। হাজার হাজার লোক মারা গেছে, শহীদ হয়েছে, এখনো আপনারা বোঝেন না, এখনো খেলছেন। আমি এখন পরিষ্কারভাবে মানুষকে জানিয়ে দিতে চাচ্ছি যে হাসিনাস গভর্নমেন্ট ডাজ নট এক্সিস্ট। হাসিনা তো ইলেক্টেড নাই, তাকে জনগণ নির্বাচিত করেনি, তার কোনো সরকার নেই। শি ডাজ নট এক্সিস্ট। সেটা আমি 9 জানুয়ারি 2024 এই বছরে প্রবাসে বাংলাদেশ সরকার ঘোষণা করে জানিয়ে দিয়েছে। এবং এটা দেখুন, এখানে লন্ডনে বাংলাদেশের হাই কমিশনের সিনিয়র অফিসারের সিগনেচার রিসিভ করে নিয়েছে এই ঘোষণাপত্রটি। এটা আপনাদের দিয়েছি আমার গত বক্তব্যের পর 2 দিন আগে, নিশ্চয়ই পড়েছেন। তা আমি একটু আগে বললাম ফখরুল সাহেবকে, আপনার যদি 27 পয়েন্ট করতে বলেন বলেন, না হয় এটা। অতএব নেতা হবে লিখিত সংবিধান। আর সবচেয়ে সংক্ষিপ্ত সংবিধান কোনটা? বিলিভ ইন কজ। মানুষ যুদ্ধে যায় একটা বিশ্বাসের উপর নির্ভর করে। বিলিভ ইন নোবেল কজ। একটা মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে মানুষ যুদ্ধে যায়, জীবন দিতে যায়। এখন মহৎ উদ্দেশ্য কোনটা? গণ অভ্যুত্থান, মাফিয়া হাসিনার পতন বা উৎখাত, নতুন সংবিধান। নতুন সংবিধান হওয়ার পরে দেশ প্রথমবারের মতো স্বাধীন হবে। আর হাসিনার পতন করে আমাদেরকে প্রক্রিয়া শুরু করতে হবে। অতএব হাসিনার গভর্নমেন্ট বলতে কিছু নেই। এই প্রবাসে বাংলাদেশ সরকার থেকে আমি আদেশ দিয়ে আসছি, এখনো দিচ্ছি। আমি বলেছি শফিউদ্দিনকে এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানকে যে আদেশ হলো, এই আদেশ যদি ভবিষ্যতে যখন আমরা বের করব কে কে আদেশ মানেনি, কোন কোন ইন্ডাস্ট্রিতে পুলিশ, আর্মি বা সিভিলিয়ানের ওখানে এখনো ইলিগাল ইমিগ্রেন্ট, ভারতীয় অবৈধ যারা ইমিগ্রেন্ট আছে, তারা যদি আমরা পাই, তখন সেই প্রতিষ্ঠানকেও ধরব। তুমি আমার যে আমরা আদেশ দিয়েছি সে আদেশ মোতাবেক কাজ করনি কেন? প্রবাসে বাংলাদেশ সরকার একটা এস্টাবলিশ সরকার, জনগণ অ্যাকসেপ্ট করেছে। বিকজ হাসিনার সরকার নেই, এটা নির্বাচিত নয়। এবং
বিশ্বের অনেক জায়গায় ছড়িয়ে দেওয়া হয়েছে এটা। দ্যাটস হোয়াই আই সেড দ্যাট আপনারা এটাকে বিশ্বাস করে এবং এই যে দলিলটা দিয়েছি এটাই হলো নেতা, আমি শুধু কোঅর্ডিনেটর, বাকিরা কোঅর্ডিনেটর অনেক আছে, সবার নাম বলা যাবে না। আপনারা শুনেননি ছাত্ররা বলেছে 18 সেই কোটা আন্দোলনের মতো তো ড্রেনের পচা নেতা বের হয়ে আসেনি, তারা তো নেতা বলেনি, বলেছে কোঅর্ডিনেটর, সমন্বয়ক। বুঝতে হবে ব্যক্তি নেতা আর চলবে না, ধান্দা বহুত হয়েছে, জনগণের সংবিধান হবে নেতা। বেশিরভাগ লোক আপনার ওই যে 50 টাকা পার্টি বা ফখরুলের যে কিছু পার্টি আছে, তারপরে ডিজিফাইল লোক আর ম্যাক্সিমাম আওয়ামী লোকরা যারা গণ অভ্যুত্থান এবং দেশের সংবিধানকে বিশ্বাস করে, নতুন সংবিধানকে, গণ অভ্যুত্থানকে বিশ্বাস করে, তারা কখনো বলে না। আমাকে লিখে আগে লিখতো এই গণ অভ্যুত্থানের আগে, কোথায় আপনার গণ অভ্যুত্থান, কোথায় কি ইত্যাদি, কোথায় আপনার আর্মি কি করে। এরা কেন লিখে? এরা জানে যে সেনাপ্রধান বসিয়ে রেখেছে, ও যা বলবে তাই করবে আর্মি। অতএব তারা এই চিন্তা করে বলে কোথায় আপনার আর্মি। এখন বলতেছে কি যে আপনার আর্মি কি করতেছে, বাইরে নেমে এত সিভিলিয়ানকে মারতেছে, ওরা কি করতেছে। এখানে বুঝার চেষ্টা করবেন কোথায় আমার আর্মি না, আমি আপনাদের মতো সিভিলিয়ান 19 বছর আগে। আজিজ ফোন করাতে জিনিসটা আমারই আর্মির লোকরা বলছে, স্যার আপনি ইউনিফর্ম পরে আপনার ছবি দিবেন, আমরা আপনাকে মানি, এই আজিজ ফাজিজ মানি না। তখন অনেক আগের কথা, প্রায় 99.99% অফিসার এবং ট্রুপসরা, তখন থেকে এখন পর্যন্ত। আর আমি বলেছিলাম সেনাবাহিনী কখনো আমাদের জনগণকে গুলি করবে না। তারা যখন নেমেছে এবং গত তথাকথিত ইলেকশনের সময় কাউকে গুলি করে মেরেছে, কাউকে গ্রেফতার করেছে। এখন আর্মি যেটা আদেশ দিচ্ছে সৈনিকরা সেটা করবে, আর কিন্তু এখনো তারা গুলি করেনি। আপনারা জানেন যে শেখ হাসিনার সাথে সেনাপ্রধান এবং অন্যান্য প্রধানদের ঝগড়া হয়েছে। তারেক সিদ্দিককে বলেছে আজকে যত গন্ডগোলের মূল আপনার জন্য, মিটিংয়ে। তারপরে তারা কি করেছে, যে আর্মিকে যদি বলি গুলি করতে বা নামতে, তারা কিন্তু করবে না, জিনিসটা উল্টা হবে। তখন কিছু কিছু সবাই যে তার মধ্যে বদমাইশ সব জায়গায় আছে, এই কিছু বদমাইশ দিয়ে নামানো হয়েছে, কিন্তু এখন পর্যন্ত গুলি করেনি। যদি গুলি করতে বাধ্য করে ওই নল উল্টিয়ে যাবে, আপনাকে আজকে বলে রাখলাম আপনাদেরকে আমি। আপনাদের মনে আছে যে আমার যে জেনারেল ম্যানেজারকে মেরে ফেলছে, আমার ভাইটাই তো গায়েব হয়ে আছে, ওটা তো পরের কথা। তাকে বলেছে আমার বিরুদ্ধে সাক্ষী দিতে, আপনারা এর আগে ভিডিও দেখেছেন। তাকে জানে যে তাকে মেরে ফেলবে, তাকে মেরে ফেললো জেলখানায়, কিন্তু সে সাক্ষী দেয়নি। আপনাদের ক্যাপ্টেন জহুরের কথা মনে আছে। এটা হলো সেনাবাহিনী। আপনাদের বুঝতে হবে সেনাবাহিনীর একটা এথিক্স আছে, তাদের নৈতিকতা আছে। সেই নৈতিকতার বিরুদ্ধে যায় না, তারা যেতে পারে না, ওইভাবে প্রশিক্ষিত না তারা। অতএব এইভাবে আমি আবারও বলে দিচ্ছি, ওয়াকারকে সাবধান করে দিচ্ছি যে সাবধান বা অনুরোধ যাই বলো, এই প্রবাসী বাংলাদেশ সরকারের থেকে আমি প্রধান সমন্বয়ক হিসাবে, যে সেনাবাহিনী যেন গুলি করার জন্য তুমি যেন সেনাবাহিনীকে কোনো অর্ডার প্রশ্নই ওঠে না, জিনিসটা হিতে বিপরীত হবে। ডু নট ডু ইট, ইউ উইল বি ইন গ্রেভ ডেঞ্জার। মানুষের জীবন আর কত বছরের, সারা জীবনে তোমার 14 গোষ্ঠীর কালিমা লেপন হবে, যেভাবে আজিজের অবস্থা, শফিউদ্দিনের অবস্থা, নাথিং গোজ আনপেইড। আর সেনাবাহিনীর লোকদের একটাই আশা, তাদের ওখানে তো আর ঘুষ টুস নাই যে তারা ইউএন মিশনে যাবে। তোমরা অলরেডি ইউএন মিশনে যাওয়ার জন্য অনেক অফিসারের নাম কাটা পড়েছে, এখন তুমি সৈনিকদেরও নাম কাটা পড়াতে চাও, তুমিও তো স্যাংশনে পড়বা। দ্যাটস ওয়াই আমি বিশ্বের শক্তিশালী দেশগুলোকে বলবো, যদি হাসিনা এবং এই সেনাপ্রধান জনগণের উপরে গুলি করতে বাধ্য করে, তাহলে দেশে একটা সিভিল ওয়ার হবে, যেটা ভারতীয় রসরা চায়। এটা হওয়ার আগে আমি রিকোয়েস্ট করছি এই প্রবাসী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ওয়ার্ল্ড কমিউনিটিকে টু ইমিডিয়েটলি অ্যারেস্ট শেখ হাসিনা and
চিফ অফ আর্মি স্টাফ অ্যান্ড দোজ হু আর ইনভলভ ইন ইট, আর যারা যারা জড়িত আছে টপ লেভেলের। এটা আদেশ করা হলো প্রবাসী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। অতএব সবাই সাবধান হয়ে যাও। আমি এখন হাসিনার একটা ভিডিও দেখাবো ছোট্ট, যে বক্তব্য দিয়েছে কালকে এই বদমাশ বজ্জাত মহিলা, আর সেনাপ্রধানও কি বলেছে এটা দেখে আমি আমার স্বল্প বক্তব্য রেখে শেষ করব। আপনারা একটু ভিডিওটা দেখুন। সেই জন্য আপনাদের ডেকেছি, কারণ আমি জানি ব্যবসা বাণিজ্য আমাদের সচল রাখতে হবে, ব্যবসা বাণিজ্য সচল রাখতে হবে বলে কিন্তু আমি আপনাদেরকে ডেকেছি। পালিয়ে গেছে শেখ হাসিনা, নাই শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। তো প্রিয় দেশবাসী, আপনারা শুনলেন তো, শেখ হাসিনা বলল যে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, দেশের সম্পদ নষ্ট করা হয়েছে, ডেভেলপমেন্টের সম্পদ নষ্ট করা হয়েছে, উন্নতির, সে যে বকওয়াজ উন্নতি করেছে, দুর্নীতির উন্নতি। একটা মুখ দিয়ে কথা বের করলো না যে শত শত মানুষ মারা গেছে, সেটা নিয়ে তার দুঃখ নাই। সম্পদ তো সেই ভেঙেছে, তারা ভাঙেনি। একটা প্রমাণ দিয়ে আপনাদেরকে, সে যে মিটিংটা করেছে সেটা সত্য হোক আর এআইয়ের মাধ্যমে করুক, মিটিংয়ে আসছে কারা? ব্যবসায়ীরা, কমপক্ষে 100-150 ব্যবসায়ী আসছে। তা আমাকে বলুন তো, এই যে ব্যবসায়ীরা আসছে তারা কি নিরাপত্তা নিয়ে আসছে? কারফিউ চলছে না? কারফিউর মধ্যে আসছে কি করে? তার মানে কি? এই যে আমাদের গণ অভ্যুত্থানের যে ছাত্র জনতা আছে, তাদেরকে বলা হচ্ছে তারা নাকি পুলিশকে মেরেছে, তারপরে আগুন লাগিয়েছে, ধ্বংসযজ্ঞ করেছে ইত্যাদি বলেনি হাসিনা? করেছে তো সে। এখন সে প্রমাণ করে দিল যে এতগুলো লোক গাড়ি নিয়ে তার অফিসে গেল, যদি ছাত্র জনতা ভায়োলেন্ট হতো, যদি আক্রমণকারী হতো, যদি ভয়ঙ্কর হতো, যদি ভাঙচুর করতো, মানুষকে হত্যা করতো, তাহলে একটা ব্যবসায়ীর অন্তত গাড়ি ধ্বংস হতো, আর একটা ব্যবসায়ীর অন্তত মরতো বা আহত হতো। তা কি হয়েছে? তার মানে কি? গণ অভ্যুত্থানের যোদ্ধারা তারা অবশ্যই নিরপেক্ষ, ভদ্র, নম্র, কিন্তু বাঘের মতো শক্তিশালী এবং বাঘের মতো ক্ষিপ্ত। কখন? যদি তাদের প্রতি আক্রমণ আসে এবং তাদের সেলফ ডিফেন্সের জন্য যা করণীয় তারা করতে বাধ্য। এখানে প্রমাণ হয়ে গেল হাসিনা যে ভাঙচুর, হত্যাকাণ্ড তুমিই করেছো সব। নাহলে এতগুলো ব্যবসায়ী আসলো, কেউ তো তাদেরকে টাচ করে নাই। এই যোদ্ধারা কি টাচ করতে পারতো না? তাই বলছি। আর তুমি শেষে কি বললা? যে কি বারে বারে জাতির পিতা বলো, শালার গুন্ডা মুজিব বলে আবার জাতির পিতা। আমি জাতির পিতার কন্যা, আমি ভাগতে পারি না, আমি দেশেই আছি। এই কথাটা বলার জন্য গত দুদিন ধরে ভারত একটা কথা উঠিয়েছে যে সে চলে গেছে, সে দেশে নেই। এগুলো কেন বলে জানেন? এই যে আজকে সেই কথাটা বললো, দিস ইজ নাম্বার 1 অ্যান্ড দি আদার ইজ, এখন মনে করেন আমাদের 1.5-2 কোটি লোক নেমেছে, আমরা তো 18 কোটি লোক, এখনও তো 15-16 কোটি লোক বাসায় বসে আছে। তারা দেখছে কি করবে। যখনই এই যে ভারত থেকে কথাটা উঠালো শেখ হাসিনা মিডিল ইস্টে চলে গেছে না ভারতে চলে গেছে, তার মানে যাতে করে অন্য লোক যারা এই যুদ্ধে নামার কথা তারা যেন না নামে, তারা যেন মনে করে সে তো ভেগেই গেছে, অতএব আমরা সাকসেসফুল হয়ে গেছি, সফল হয়ে গেছি। প্রিয় দেশবাসী, এইসব ধোকায় পড়বেন না। শয়তানরা খুব চালাক। এই চালাকির থেকে বাঁচার একমাত্র উপায় আল্লাহ বলেছেন, তোমাদের মূল উদ্দেশ্যে সংকল্পবদ্ধ থাকো। এই চালাকির মধ্যে যাবেন না হুজুকে বাঙালির মতো একবার এক একটা প্রোগ্রাম একটাই, হাসিনার পতন। হাসিনা দেশে থাকুক আর বিদেশে যাক, কিচ্ছু আসে যায় না। এতে আত্মতুষ্টি, যাকে বলা হয় কমপ্লেসেন্ট বা সন্তুষ্টির কিছু নেই, আত্মতুষ্টির কিছু নেই। আমাদের তুষ্টি তখনই হবে যখন গণভবন দখল করে ওখানে নতুন সরকার তার কার্যক্রম শুরু করবে। নতুন সংবিধান থেকে শুরু করে অন্যান্য সবকিছু আমি লিখিত দিয়েছি, আপনারা পেয়েছেন। ওই অনুযায়ী যখন কাজ শুরু হবে, তার আগে আপনারা সন্তুষ্টি হবেন না। যখন দেখবেন গণভবনে যে হয় হাসিনা আছে গ্রেফতার করবে, না বিদেশে যেখানে আছে সেখান থেকে গ্রেফতার করা হবে। সবচেয়ে মূল্যবান কথা হলো গণভবনে যে নতুন সরকার শুরু করবে
আগে যে 10-12 কোটি লোক না খেয়ে আছে তাদের খাওয়ার ব্যবস্থা করা, নতুন সংবিধান করা। আর অলরেডি আমি আগে সংবিধান, তারপর সরকার বাতিল, এগুলো তো অনেক আগেই হয়ে গেছে, কোর্ট কাচারি বাতিল, সব বাতিল। তারপরে আমি বলেছি জেল বিদ্রোহ শুরু হয়ে গেছে। অতএব আপনারা সন্তুষ্টি হবেন না হাসিনা ভেঙে গেছে আমি খুশি। নো, এগুলো শয়তানি ভারতীয় রডসের, যাতে করে আপনারা যে 1 কোটি নেমেছে আরো বাকি 17 কোটি যেন ঘরে ঘুমান। ডু নট বি ডিসিভড, এগুলো আর বিশ্বাস করবেন না। আমাদের সফল হব যখন আমাদের গণভবন দখল করে ওখান থেকে সরকার পরিচালনা শুরু হবে, মনে রাখবেন এই কথাটা। আর এখন সরকার চলছে দেশমুখ, এই যে আমাদের যে প্রবাসে বাংলাদেশ সরকার, বাংলাদেশ গভর্নমেন্ট ইন এক্সাইল, তার মাধ্যমে হাসিনার জীবনও বৈধ সরকার ছিল না। আমি যদি 2008 থেকেও ধরি, সেটা বিরোধী পলিটিশিয়ানরা ফেল করেছে। আমি বলবো পলিটিক্যাল লিডাররা, জনগণ না। জনগণ সে 2008 থেকে হাসিনার পতন চেয়েছে, তারপরে আসছে গণ অভ্যুত্থান, এখন সেটা হচ্ছে। আমি বলেছিলাম আমি মানুষের কাছে চাই না, আল্লাহই সাধারণ মানুষকে বাঁচায়, আল্লাহই ঘটাবেন এটা, এবং শুরু হয়ে গেছে। হাসিনাকে অনেক সুযোগ দিয়েছে, আর নয়। অতএব আপনারা এই কমপ্লেসেন্সিতে যাবেন না। হাসিনা থাকুক আর না থাকুক কিছু হাজে যায় না। গণভবন দখল, নতুন সংবিধান হলেই দেশ প্রথমবারের মতো স্বাধীন হবে। জনগণের সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে, এটা আসলে অবর্ণনীয়। এই সম্পদ কারো ব্যক্তিগত না, এই সম্পদ জনগণের সম্পদ। সুতরাং এই জনগণের সম্পদকে রক্ষা করার দায়িত্ব আমাদের। আমরা স্বাভাবিক জীবনযাত্রায় ফেরত যেতে পারবো। প্রিয় দেশবাসী, আপনারা শুনলেন সেনাপ্রধান কি বলল। তো আমি তাকে এখনো সেনাপ্রধান বলতে চাচ্ছি, বাট ওয়াকার আমি যে কথাগুলো বললাম এগুলো স্মরণে রেখো। আর তোমার তো শেখার কথা জেনারেল মুস্তাফিজের কাছ থেকে। কি শিখেছ? সেনাপ্রধান হয়েছে তুমি, দেশের গর্ব আমাদের সেনাবাহিনী। সে গর্ব যেন নষ্ট না হয় কোনো ক্রমেই। আমি প্রবাসে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আদেশ দিয়েছি, হাসিনা গভর্নমেন্ট ডাজ নট এক্সিস্ট। তোমার হাসিনার আদেশ শোনার কথা না, সে নির্বাচিত নয়, বোঝো না? অশিক্ষিত তোমরা, কোনটা নির্বাচিত কোনটা নির্বাচিত নয়। আর তুমি হাসিনা যা বলেছে তাই, তুমি একটু বললে না যে এতগুলা মানুষ মারা গেছে। অলরেডি বিদেশে বলা শুরু করেছে যে মানুষ কত মারা গেছে। আমাদের যে মিডিয়া 5-7 জনের কথা বলে, আমি আরো 3 দিন আগে বলেছি হাজার হাজার মানুষ মারা গেছে। আজকে ব্রিটেন থেকে বলেছে, বিদেশ জেগে উঠেছে। ব্রিটেনের সরকারি ওয়েবসাইট যেটা, সে ওয়েবসাইট থেকে বলেছে ফরেন মিনিস্ট্রির, যে বাংলাদেশে হাজার হাজার কিলিং হচ্ছে, দ্যার ইজ নো ল অ্যান্ড আদার থিংস। পড়ে দেখো, আমি যে দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই। তারপরে বিদেশি পত্রিকায়, আমেরিকার পত্রিকায় এগুলো উঠতে শুরু করেছে, বিদেশ রেসপন্ড করতে শুরু করেছে। গণ অভ্যুত্থান সফল হয়েছে তো আমি আগেই বলেছি, 95% হয়ে গেছে সেই 7 জানুয়ারির থেকেই। আর এখন 5 বাকি ছিল, বলেছিলাম যে হাসিনাকে টোকা দিয়ে ফেলে দেওয়া, সেটাও হয়ে যাচ্ছে অতি সত্বর। সাবধান হয়ে যাও। যখনই কোনো ক্যাটাস্ট্রফি শুরু হয়, যখন ভূমিধস শুরু হয়, এটা থামানো যায় না। ভূমিধস যখন হয়, ওই ধস হতে 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 যখন আর উপরে মাটি থাকে না, তখন থেমে যায় ভূমিধস। অর্থাৎ তুমি বুঝতে হবে ভূমিধস শুরু হয়ে গেছে। সারা বিশ্ব এখন তাকিয়ে আছে। দেখো না, আমি পরে বলবো পরের বক্তব্যে, তিলিপ সিদ্দিকের বিরুদ্ধেও এখন পত্রিকায় উঠছে, যেটা আমি 3.5 বছর ধরে করছি, যে সে হিসাব জমা দেয়নি। এবং এটা হাসিনার প্রাইম মিনিস্টার না, এই দেশের প্রাইম মিনিস্টার জনগণের প্রাইম মিনিস্টার। চাইলেই কাউকে কেউ বাঁচাতে পারে না। আর পার্লামেন্ট কমিটি এমন শক্তিশালী, কি ধরাটা খাবে কিছুদিনের মধ্যেই দেখা যাবে। প্রিয় দেশবাসী, অত্যন্ত ধন্যবাদ। আপনারা সফলতা আসছে এবং 100% সফল করুন। হাসিনা থাকুক আর হাসিনা তো নাই, সে থাকুক আর না থাকুক, মানুষের কথা শুনবেন না। গণভবন থেকে যখন গণ অভ্যুত্থানের সফলতার পরে
নতুন রাষ্ট্র ব্যবস্থা শুরু হবে, তখনই আমাদের সফলতা। তখন হাসিনাকে যা গণভবনে পাওয়া যাক আর না পাওয়া যাক, ওটা কোনো বিষয় না। থ্যাংক ইউ ভেরি মাচ। ভেঙে ফেল করে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি ওরে ও তোর নিশান বাজা তোর প্রলয় নিশান ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি কারা রইল কপট ভেঙে ফেল করে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি।